আপনার সামনে একটা বিশাল টাকার পাহাড় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এখন অফিসিয়ালি 500 বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল গ্লোবাল ইকোনমিক পাওয়ার হাউস। আমাদের আকাশে জ্বলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলো, আর হাইওয়েতে ঝকঝক করছে আধুনিক এক্সপ্রেসওয়ে। দেখে মনে হতেই পারে এই দেশের বাতাসে এখন টাকা উঠছে। কিন্তু দর্শক, আসল ব্রেকিং টুইস্টটা এখানেই। এই বিশাল টাকার পাহাড়ের উপর বসেও আজ বাংলাদেশ ডুকরে কাঁদছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, বাংলাদেশ আজ কাঁদছে। যখনই আমরা স্টুডিওর বাইরে সাধারণ মানুষের বাজারে ক্যামেরা তাক করছি, আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের চোখে জল। বাজারে 1 কেজি আলু কিনতে গেলে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। আর ওদিকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডলারের ভল্ট দিন দিন শুকিয়ে মরুমুভি হয়ে যাচ্ছে। দেশ যদি এতই ধনী, তবে এই হাহাকার কেন? আজ আমরা কোনো মন গড়া গল্প নয়, বরং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং কেন্দ্রীয় ব্যাংকের একদম তাজা ও গোপন ইকোনমিক ডেটা স্ক্রিনে লাইভ এনে দেখাতে যাচ্ছি যে কেন বাংলাদেশ আজ টাকার পাহাড়ে বসেও নিঃশব্দে কাঁদছে। এই শ্বাসরুদ্ধকর অনুসন্ধানী রিপোর্টের প্রতিটি লাইন আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবে, তাই একদম চোখ সরাবেন না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের 500 বিলিয়ন ডলারের অর্থনীতি একটি বিশাল ও চোখ ধাঁধানো ফিগার। কিন্তু অর্থনীতির এই বিশাল সংখ্যাটি আসলে একটি বড় ধরনের ইলিউশন বা মরিচিকা তৈরি করেছে। সাধারণ মানুষের ভাষায় একে বলা যায়, হিসেবের খাতায় দেশ বড়লোক, কিন্তু মানুষের পকেট পুরোপুরি ফাঁকা। অর্থনীতির পরিভাষায় জিডিপি বাড়ার মানে হল দেশের ভেতরে মোট উৎপাদন ও সেবার আর্থিক মূল্য বৃদ্ধি পাওয়া। বাংলাদেশ পোশাক রপ্তানি করছে, প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠাচ্ছেন, এবং দেশের ভেতরে বড় বড় শিল্প গ্রুপগুলো হাজার কোটি টাকা টার্নওভার করছে। ফলে গাণিতিক হিসেবে জিডিপির আকার বিশাল দেখাচ্ছে। কিন্তু এই বিশাল টাকার পাহাড়ের সিংহভাগ জমা হচ্ছে দেশের মাত্র 5% থেকে 10% চরম প্রভাবশালী ও ধনী মানুষের ব্যাংকে। অন্যদিকে দেশের বাকি 90% মানুষের আয় বাড়েনি, বরং উচ্চ মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের কারণে তাদের আগের জমানো টাকাও শেষ হয়ে যাচ্ছে। বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন ডাবল বা 3 গুণ হয়ে যায়, তখন 500 বিলিয়ন ডলারের জিডিপি সাধারণ মানুষের রান্নাঘরের কান্না থামাতে পারে না। প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের পকেটে না পৌঁছে কেবল গুটি কয়েক সিন্ডিকেট এবং লুটেরা শ্রেণীর হাতে চলে গেছে। দেশীয় মুদ্রায় বা টাকায় জিডিপির আকার বড় হলেও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার জন্য যে ডলার প্রয়োজন, সেই ডলারের ভল্ট আজ মারাত্মক সংকটে জর্জরিত। বিগত বছরগুলোতে মেগা প্রজেক্টগুলোর জন্য বিদেশ থেকে আনা দামি যন্ত্রপাতি, বিদ্যুৎ খাতের জন্য কয়লা ও লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি আমদানি এবং বিলাসবহুল পণ্য আমদানির কারণে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ বাইরে চলে গেছে। কিন্তু সেই তুলনায় রপ্তানি আয় এবং প্রবাসী রেমিটেন্স বৈধ পথে দেশে আসেনি। এর ওপর বড় আঘাত হেনেছে হুন্ডি সিন্ডিকেট। প্রবাসীদের কষ্টার্জিত ডলার অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে না এসে হুন্ডির মাধ্যমেই দেশের বাইরেই পাচার হয়ে যাচ্ছে। ফলে ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে। 2 বছর আগে যে ডলারের দাম ছিল 85 বা 90 টাকা, তা আজ ক্রলিং প্যাগ এবং বাজার ভিত্তিক রেটের কারণে 120 টাকার উপরে চলে গেছে। টাকার এই অবমূল্যায়নের কারণে আমদানিকৃত প্রতিটি পণ্যের দাম দেশের বাজারের রকেটের গতিতে বাড়ছে, যা পুরো অর্থনীতিকে এক চরম মুদ্রাস্ফীতির চক্রে বন্দী করে ফেলেছে। বাংলাদেশের আর্থিক খাতের মূল চালিকা শক্তি হল এর ব্যাংকগুলো, কিন্তু আজ দেশের ব্যাংকিং খাত যেন আইসিইউ বা লাইফ সাপোর্টে টিকে আছে। টাকার পাহাড়ে বসেও এখন ব্যাংকগুলোর ভেতরে টাকার তীব্র তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস। এর কারণ হল ইচ্ছাকৃত খেলাপি ঋণ এবং প্রাতিষ্ঠানিক লুটপাট। দেশের বড় বড় রাজনৈতিক প্রভাবশালী ব্যবসায়ী এবং সিন্ডিকেট চক্র ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোন বা ঋণ হিসেবে তুলে নিয়েছে, কিন্তু সেই টাকা তারা আর কখনো ব্যাংকে ফেরত দেয়নি। এই খেলাপি ঋণের পরিমাণ কাগজে কলমে যতটুকুই দেখানো হোক না কেন, বাস্তবে এর পরিমাণ কয়েক লাখ কোটি টাকা। ব্যাংকগুলো যখন সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খায়, যখন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা লোন না পেয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়, তখন দেশের অর্থনীতি ভেতর থেকে ক্ষয়ে যায়। এই বিশাল ব্যাংক লুটপাটের টাকা আবার দেশে থাকেনি, তা ওভার ইনভয়েসিং এবং হুন্ডির মাধ্যমে দুবাই, সিঙ্গাপুর, লন্ডনের রিয়েল এস্টেট কিংবা কানাডার বেগমপাড়ায় পাচার হয়ে গেছে।
নিজের দেশের রক্তপানি করা টাকা যখন বিদেশের মাটিতে পাচার হয়ে যায় তখন বাংলাদেশ টাকার পাহাড়ে বসেও না কাঁদলে পারে না। গত এক দশকে বাংলাদেশ বিশ্বব্যাংক, এডিবি, জেসিসিএ এবং চীন রাশিয়ার কাছ থেকে কঠিন শর্তে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়ে বড় বড় কাঠামো তৈরি করেছে। কিন্তু সমস্যা হলো এই মেগা প্রজেক্টগুলোর অনেকগুলোই অনুৎপাদনশীল, অথবা এগুলোর নির্মাণ ব্যয় বিশ্বের যে কোনো দেশের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি হয়েছে। দুর্নীতির কারণে প্রজেক্টের সময় বারবার বাড়ানো হয়েছে এবং খরচ ডাবল করা হয়েছে। এখন সেই ঋণের আসল এবং সুদের কিস্তি ডলারের মাধ্যমে পরিশোধ করার ডেডলাইন বা সময় চলে এসেছে। দেশের রিজার্ভ যেখানে এমনিতেই কম, সেখানে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে সরকারের সেন্ট্রাল ব্যাংকের ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এই ঋণের বোঝা আলটিমেটলি ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে সাধারণ জনগণের কাঁধেই এসে পড়ছে, যা সার্বিক অর্থনীতিকে আরও সংকুচিত করে তুলছে। এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টের একদম শেষ প্রান্তে এসে আমরা এই নির্মম সত্যে উপনীত হয়েছি যে কেবল জিডিপির সংখ্যার পাহাড় দেখিয়ে কোনো দেশের মানুষের মুখে হাসি ফোটানো যায় না। বাংলাদেশ তখনই হাসবে যখনই 500 বিলিয়ন ডলারের সুফল দেশের 16 কোটি মানুষের ঘরে ঘরে সুষমভাবে বণ্টিত হবে। এই কান্না থামাতে হলে সরকারকে অবিলম্বে 3টি বড় পদক্ষেপ নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে তা কঠোর হাতে ভাঙতে হবে এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। ব্যাংক লুটেরা এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। হুন্ডি চক্রকে পুরোপুরি নিষিদ্ধ করে বৈধ পথে রেমিটেন্স আনা নিশ্চিত করতে হবে এবং পাচার হওয়া টাকা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনতে হবে। আজকের এই বিশেষ অনুসন্ধানী লাইভ বুলেটিন এখানেই শেষ করছি। দর্শক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই অর্থনৈতিক সংকটের জন্য কাদের গাফিলতি বা দুর্নীতি সবচেয়ে বেশি দায়ী?